এখন মজার ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু ওই প্রবলেমটা সলভ করার কোনো প্রয়োজন নাই, হয়তোবা আপনাকে একটা বড় ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে দিল। ধরেন যে দিয়ে দিল যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2y মাইনাস 9, এরকম অনেক কিছু দিয়ে দিল। ঠিক আছে, এটা দিয়ে দেওয়ার পর আপনাকে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে। স্টেটমেন্টটা ধরেন এরকম যে এক্স ইকুয়াল টু 2 and y equal to 2 নম্বর স্টেটমেন্ট, y equal to 3। এখন আপনার প্রশ্নটা হবে পাঁচটা জিনিস জানতে চাইবে, মানে আপনার প্রশ্নের অ্যান্সার যে হচ্ছে আপনার প্রশ্নের যে স্ক্রিপচারটা আছে তাতে পাঁচটা পার্ট থাকবে, এ, বি, সি, ডি এন্ড ই। আপনার এতে দেওয়া থাকবে স্টেটমেন্ট ওয়ান অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, মানে স্টেটমেন্ট একটা দিয়ে পুরো এটা অ্যান্সার করা যায়। তারপরে 2 নম্বরে থাকবে স্টেটমেন্ট টু অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, মানে বিতে থাকবে। সিতে থাকবে বোথ স্টেটমেন্ট সেপারেটলি, মানে এক দিয়েও করা যায় দুই দিয়েও করা যায়, বোথ স্টেটমেন্ট সেপারেটলি ইজ সাফিসিয়েন্ট। স্টেটমেন্ট ওয়ান আর টু দুইটাই করতে পারবে। আর ডিতে থাকবে স্টেটমেন্ট ওয়ান এন্ড স্টেটমেন্ট টু, মানে আপনার এটা অ্যান্সার করতে দুইটাই লাগবে। আর ইতে থাকবে যে আপনার কাছে যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে এই স্টেটমেন্ট গুলো আসলে সাফিসিয়েন্ট না, ইউ নিড মোর ডেটা ফর মোর ইনফরমেশন। এখন দেখেন আপনাকে যদি বলতে হতো বা মানে জানতে চাইতে, এখন এই প্রশ্নগুলো দুই টাইপের হয়, সেটা আমরা সামনে দেখবো। টাইপস অফ ডেটা সাফিসিয়েন্সি দুই ধরনের হয়, একটা হচ্ছে ভ্যালু বেসড আর একটা হচ্ছে কি ইয়েস নো টাইপের। এটা হচ্ছে ভ্যালু বেসড কোশ্চেন, মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ইকুয়েশন। আপনাকে বললো যে ইকুয়েশন সমান সমান কত। এখন দেখেন তো এই ইকুয়েশনটা অ্যান্সার করার জন্য আপনাকে কি কি প্রয়োজন। এক আর এইখানে দুই দুইটাই এইখানে প্রয়োজন। আসলে সিতেই থাকে ওয়ান এন্ড টু টুগেদার, আর এটা থাকে ওয়ান আর টু দুইটার একটা হলেই হয়। তো এখানে এটা অ্যান্সার করতে চাইলে কি কি প্রয়োজন আমাদের, কেউ একজন বললেন। ওয়ান আর টু দুইটাই প্রয়োজন। ওয়ান এন্ড টু আমাদের কিন্তু দুটোই প্রয়োজন, কেননা আমরা যদি শুধুমাত্র স্টেটমেন্ট ওয়ান জানি, স্টেটমেন্ট ওয়ানে এক্স এর মান বসালেন, তাহলে কি এটার ভ্যালু আপনি পুরোটা পাবেন? এই যে ওয়াই এর ভ্যালুটা তো আপনি জানেন না। অথবা স্টেটমেন্ট টু যদি আপনি বসান, শুধুমাত্র শুধু ওয়াই এর মানটা বসালেন, 3 × 6 বাদ বাকি এগুলোর মান কিন্তু আপনি জানেন না। কিন্তু বোথ স্টেটমেন্ট টুগেদার, মানে এই যে সি নাম্বারটা, বোথ স্টেটমেন্ট টুগেদার যখন হচ্ছে তখন কি এক্স এর মান 2 এন্ড ওয়াই এর মান 3 আপনি যদি এই ইকুয়েশনটাতে বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তো আর কোনো প্রবলেম নেই, ঠিক তো? নাকি আমি ভুল কিছু বলবো? জি ভাইয়া। তার মানে এইটা যদি প্রবলেম থাকতো তাহলে এইটার অ্যান্সার হতো কি সি। এখন দেখেন তো আপনার কি এটার ভ্যালু বের করার কোনো প্রয়োজন আছে যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2y মাইনাস 9 ইকুয়াল টু কত হয়? না ভাই। তার কিন্তু প্রয়োজন নেই, আপনার জাস্ট অ্যান্সারটা জানতে হবে। মানে এই স্টেটমেন্ট দুটো দিয়ে আমার এই প্রবলেমটা সলভ করা সম্ভব কি না, আমরা যদি ততটুকু জানতে পারি দ্যাট ইজ গুড এনাফ, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। আর এটাই হচ্ছে আমাদের কি ডেটা সাফিসিয়েন্সি, যেখানে আমাদের দেখতে হবে যে আমাদের কাছে যে ডেটা যে স্টেটমেন্ট দুটো আছে, স্টেটমেন্ট ওয়ান এন্ড স্টেটমেন্ট টু, আর দোজ স্টেটমেন্ট সাফিসিয়েন্ট অর নট। যদি সাফিসিয়েন্ট হয় তাহলে তো ভালো, এই এ, বি, সি অথবা ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। আর যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে আমাদের অ্যান্সার আছে সেটা হচ্ছে ই। মানে আমাদের যদি এমন হতো যে এক্স ইকুয়াল টু 2 দিয়ে দিল এবং আরো একটা শুধু শুধু ধরেন যে হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিল যে ওয়াই হচ্ছে ওয়াই ইকুয়াল টু ইভেন নাম্বার, তাহলে দেখেন তো আমরা কি এই জিনিসটার ভ্যালু বের করতে পারতাম? ওয়াই ইভেন নাম্বার, ইভেন নাম্বারের তো কোনো শেষ নাই, 2 4 6 8 10 12। তো আমরা কি কোনো একটা সিঙ্গেল ভ্যালু পেতাম তাহলে? না ভাই। তাহলে না, তখন আমাদের অ্যান্সারটা কি হতো? নান হতো। তখন আমাদের অ্যান্সারটা হতো ই। ঠিক আছে, যে তার মানে যে ওয়ান এন্ড টু both are insufficient and we need more data or more information to answer this question. Well, আমি একদমই আপনাদের জাস্ট একটা ছোট্ট ধারণা দিয়ে দিলাম কনসেপ্ট বিল্ডিং এর জন্য। এখান থেকে কত মার্কে কোশ্চেন আসে ভাই? এখান থেকে আপনি 4 থেকে 5 মার্ক পেতে পারেন, 4 to 5 মার্কস। হুম। ঠিক আছে, মানে আপনার 5 মার্ক হাইয়েস্ট, তবে 3 মার্কের মতো পাওয়ার কথা, 3 থেকে 5-এর মধ্যে ভ্যারি করবে এই ডেটা সাফিসিয়েন্সিটা।
ডেটা সাফিসিয়েন্সিটা খুব বেশি তাড়াহুড়ো করে অ্যান্সার করতে গেলে আবার ভুল করে ফেলতে পারে। হয়তো বা মনে হলো যে হ্যাঁ আমরা তো 1 নাম্বার স্টেটমেন্ট দিয়ে দিলেই তো হচ্ছে, কিন্তু 2 নাম্বারটাও দেখতে হবে। আবার যদি 1 আর 2 দিয়ে না হয় তাহলে আমরা ইতে চলে যেতে পারবো না, আমাদের দেখতে হবে 1 এবং 2 কম্বাইন্ড ভাবে, মানে একত্রিত সম্মিলিত ভাবে টুগেদার আমাদের এই অ্যান্সারটা করতে পারে কিনা। যদি করতে পারে তাহলে কি ডি, এবং 1 এবং 2 দুটো দিয়ে যদি করতে পারে তাহলে কিন্তু আমরা এ অথবা বি দেবো না, তখন কি দেবো, সি। কেননা সিতে বলছে যে, সরি এটা হচ্ছে ডি, ডিতে বলছে যে 1 অথবা 2 যে কোনো একটা দিয়ে সেপারেটলি আমাদের অ্যান্সার করতে পারে। সমস্যা নেই, এখন আমরা ডেটা সাফিসিয়েন্সি এখানে কি বলছে তাই দেখার চেষ্টা করি। ডেটা সাফিসিয়েন্সি কোশ্চেন্স গিভ এ কোশ্চেন ফলোড বাই 2 স্টেটমেন্ট, এই যে আপনাকে 2টা স্টেটমেন্ট দেওয়া থাকবে যেটা আমরা দেখলাম মাত্রই। ইয়োর জব, আপনার কাজ হচ্ছে টু ডিসাইড whether the statement provide enough information to answer the question or not। মানে আপনার কাছে যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে সেই স্টেটমেন্ট গুলো আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য যথেষ্ট কিনা। আপনার ফাইনাল অ্যান্সারের কোনো প্রয়োজন নাই, ফাইনাল অ্যান্সারের কোনো প্রয়োজন নাই। যেমন হচ্ছে এখানে আপনাদের ফাইনাল অ্যান্সার সেটা কিন্তু আমরা বের করিনি, আর সেটা আমরা বের করতেও যাব না। ইউ অনলি নিড টু জাজ whether the data is sufficient or not। আমাদের শুধুমাত্র এটা দেখতে হবে যে ডেটাটা, আমাদের কাছে যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনটা সাফিসিয়েন্ট কিনা, যথেষ্ট কিনা। এখন এই যে আমি যে 5টা অ্যান্সার চয়েসের কথা বললাম, সেই 5টা অ্যান্সার চয়েস দেখেন এখানে দেওয়া আছে। এ নাম্বারে থাকবে স্টেটমেন্ট 1 alone is sufficient, মানে শুধুমাত্র 1 নাম্বার স্টেটমেন্ট দিয়ে যদি আমরা অ্যান্সারটা বের করতে পারি তাহলে আমাদের এ হবে অ্যান্সার। বি নাম্বারটা হচ্ছে স্টেটমেন্ট 2 alone is sufficient, মানে শুধুমাত্র বি নাম্বার বা 2 নাম্বার স্টেটমেন্ট দিয়ে যদি আমরা অ্যান্সার করতে পারি দেন বি উইল বি দ্য অ্যান্সার। সি তে কি বলছে, বোথ স্টেটমেন্ট টুগেদার, মানে 1 + 2 করে যদি আমরা অ্যান্সারটা বের করতে পারি, 2টা স্টেটমেন্ট একসাথে কাজে লাগিয়ে যদি বের করতে পারি তাহলে আমাদের সিট হচ্ছে অ্যান্সার। যেমন এখানে বলেই দিয়েছে দেখেন, বোথ স্টেটমেন্ট টুগেদার আর সাফিসিয়েন্ট, একত্রে সাফিসিয়েন্ট, বাট কিন্তু নিদার অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, মানে কোনোটাই একা একা সমাধান করতে পারছে না বা কোনোটা একা একাই যথেষ্ট না, আমাদের অবশ্যই কি প্রয়োজন, দুটোই প্রয়োজন। ডি নাম্বারে ইচ স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, মানে ডি নাম্বারে বলে দিচ্ছে যে আমরা এ অথবা বি 1 নাম্বার স্টেটমেন্ট অথবা 2 নাম্বার স্টেটমেন্ট যে কোনো একটাতে আমরা অ্যান্সারটা যদি বের করতে পারি তাহলে হচ্ছে আমাদের ডি। আর ই তো আমরা জানি, যদি আমাদের যে স্টেটমেন্ট দুটো দেওয়া আছে 1 আর 2 কোনোভাবেই সেই দুটো আমাদের ফাইনাল অ্যান্সারের কাছে না নিয়ে যেতে পারে দেন ইউ উইল বি দা অ্যান্সার। এখানে অনেক কিছু কথা বলছে, ডেটা সাফিসিয়েন্সি এন্ড ম্যানেজারিয়াল মাইন্ডসেট, আপনাকে কি করতে হবে, আপনাকে ডিসিশন মেকিং করতে হবে, লজিক্যাল থিঙ্কিং করতে হবে, আপনাকে দায়িত্ব অর্পণ বা ডেলিগেশন করতে হবে, আইডেন্টিফাইং ইউজফুল ইনফরমেশন আপনাকে খুঁজে বের করতে হবে, অ্যাভয়েডিং আননেসেসারি অ্যানালিসিস, আননেসেসারি অ্যানালিসিস করা যাবে না। এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনাকে কি করা যাবে না, আপনাকে কোনোভাবেই কোনো কিছু অ্যাজিউম করা যাবে না, আপনাকে ধরে নেওয়া যাবে না। আমি ধরে নিলাম যে এটা মানে এটা তাহলে এটা মানে এটা, এটা আমরা ক্রিটিক্যাল রিজনিং এও করবো না, ইভেন আমরা ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রেও করবো না। ডেটা সাফিসিয়েন্সি, ক্রিটিক্যাল রিজনিং, পাজল, এই যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি গুলো আছে, 3 ধরনের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এগুলোর ক্ষেত্রে আপনার কাছে যে ইনফরমেশন, গিভেন ইনফরমেশন দেয়া আছে আপনাকে ধরে নিতে হবে ওই ইনফরমেশনটুকুই সব, এর বাইরে আপনাকে লজিক্যাল চিন্তা করলে হবে না। ঠিক আছে, এর বাইরে আপনাকে চিন্তা করা যাবে না। আপনি লজিক্যাল চিন্তা করতে পারবেন শুধুমাত্র দ্য ইনফরমেশন ইউ আর গিভেন, তার উপরে। ঠিক আছে, তাছাড়া আপনি শুধু শুধু আপনি বাস্তবতার সাথে মিলায়ে অ্যান্সার করতে যাবেন তাহলে কিন্তু আবার ভুল হবে। এটা বেশি ভুল হয় ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে, অনেকে এটা ভুল করে। ফার্স্ট টাইম যারা দেখে ক্রিটিক্যাল রিজনিং তারা সবাই দেখে একদম এত সহজ, এরকম করে অ্যান্সার দিয়ে আসে এবং একদম সরাসরি ভুল হয়ে যায়। ওয়েল, এখন আমরা যে কথা বলছিলাম যে টাইপস অফ ডেটা সাফিসিয়েন্সি প্রবলেম 2 ধরনের হবে, একটা হচ্ছে কি ভ্যালু কোশ্চেন্স আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ভ্যালু কোশ্চেনটা তো আমরা সামনে দেখলাম যে হচ্ছে ওই এত এর মান কত, ভ্যালু কত, যেমন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, হাউ ওল্ড ইজ জারিন, ইন হুইচ ইয়ার ওয়ার দ্য মোস্ট র্যাবিট বর্ন, এরকম বলে দিল। ঠিক আছে, এগুলো হচ্ছে যখন আপনার কাছে সরাসরি ভ্যালুটা চাইবে, নিউমেরিক্যাল ভ্যালু, স্পেসিফিক ভ্যালু জানতে চাইবে, তখন হচ্ছে কি ওইটা, সরি, ভ্যালু বেসড কোশ্চেন। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে ভাই আপনি তো বললেন যে আমরা কোনো ধরনের ভ্যালু বের করবো না বা বের করার প্রয়োজন নেই, আনসার বের করার প্রয়োজন নেই, তাহলে কেন ভ্যালু বেসড কোশ্চেন এখানে আসলো? এমন কোশ্চেন আসছে না মাথায়, বলেন তো? জি ভাই।
ব্যাপারটা হচ্ছে আপনাকে ভ্যালু বেসড কোশ্চেন ঠিক আছে, কিন্তু আপনাকে তো ভ্যালুটা বের করতে বলে নাই। আপনাকে বলে দিচ্ছে যে, যেমন আপনাকে বলছে যে হাউ ওল্ড ইজ জারিন, আপনাকে দুইটা স্টেটমেন্ট দিয়ে দিল, স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2। এখন এই দুইটা স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কি জানতে পারবো কিনা জারিনের বয়স কত? যদি জানতে পারি তাহলে ভালো, তাহলে হচ্ছে কি আমরা যেটা দিয়ে জানতে পারবো সেটা অ্যান্সার করে দেবো। যদি এক দিয়ে জানতে পারি এক দিয়ে, দুই দিয়ে জানতে পারি দুই দিয়ে, যদি একত্রে জানতে পারি এক এবং দুই যোগ করে, তাহলে সেটা আমাদের সি বা ডি তে চলে যাবে, আলাদা আলাদা ভাবে জানতে পারলে। এইরকম ভাবে এটা হচ্ছে আপনার ফাইনাল রেজাল্টের দরকার নেই, আপনি জাস্ট জানতে পারবেন কিনা আমার কাছে যে ডেটাটা আছে সেই ডেটাতে আমরা ফাইনাল অ্যান্সার করতে পারবো কিনা। এখন দেখেন ইয়েস নো কোশ্চেন, হ্যাঁ অথবা না কোশ্চেন, এগুলো সাধারণত কোনটা আসে, এই যে কোন একটা সংখ্যা ইভেন নাম্বার কিনা, অড নাম্বার কিনা, তারপরে প্রাইম নাম্বার কিনা, এরকম যদি কোনো ধরনের প্রবলেম আসে, এই যে যেমন ইজ এন ডিভিজিবল বাই 177, যে এন একটা সংখ্যা, সেই সংখ্যাটা 177 দ্বারা ডিভিজিবল কিনা। এখন হয়তোবা দিয়ে দিল স্টেটমেন্ট একে এন হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল, 2 নম্বর স্টেটমেন্টে দিয়ে দিল এন হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল। এখন আপনাদের দেখতে হবে এবং 7 এবং 9 দ্বারা ডিভিজিবল হলে 177 দ্বারা ডিভিজিবল হয় কিনা। যদি হয় ভালো, আর না হলেও না, তখন তার মানে আপনি যদি একটা ডেফিনিট, সবসময় কিন্তু ডিভিজিবল হতে হবে তাই কিন্তু না। যেমন আপনার ইয়েস অথবা নো, আপনারা এমন অনেকেই ধরে নেন, বা আমাদের যে হচ্ছে বলতে পারেন যে আমাদের ইনটিউশন যা আছে, এটা একটু কাউন্টার ইনটিউটিভ। কাউন্টার ইনটিউটিভ কিভাবে? যেমন আপনি যদি ডেফিনিটলি জানেন যে এন 177 দ্বারা কি না বিভাজ্য না, তাহলেও আপনি সেটা অ্যান্সার দিয়ে দিতে পারবেন। নো এর ক্ষেত্রে আপনি ডেফিনিটলি জেনে গেলেন। অথবা যদি জানেন যে এন 177 দ্বারা বিভাজ্য, তখনও আপনার অ্যান্সার পেয়ে যাবেন। কারণ এই কথাটা অনেকের মাথায় একটু প্যাচ লেগে গেছে, কারণ এই কথার ব্যাপারটা একটু কাউন্টার ইনটিউটিভ, এটা আমরা সামনে দেখবো, ডোন্ট ওয়ারি। তারপরে এক্স প্লাস ওয়াই হচ্ছে কি একটা প্রাইম নাম্বার কিনা, এটা আপনার কাছে জানতে চেয়েছে। তাহলে স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 দেওয়া থাকলো, স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 যদি দেওয়া থাকে, তখন আপনারা কি, যেমন স্টেটমেন্ট স্টেটমেন্ট 1 দিলাম এক্স এর মান হচ্ছে 2, স্টেটমেন্ট 2 দিলাম এক্স এর মান হচ্ছে 3। তাহলে বলেন তো আমাদের কোনটা অ্যান্সার হবে এবিসিডি এর মধ্যে? ইয়েস হবে। ইয়েস তো হবে, ভালো কথা, কিন্তু আমাদের অ্যান্সার কোনটা হবে এবিসিডি এর মধ্যে? এ, বি, সি, ডি, ই। এতে কি ছিল? স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। বোথ বিতে ওয়ান ছিল এন্ড টু। স্টেটমেন্ট 2 অ্যালোন, 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। সিতে ছিল বোথ স্টেটমেন্ট ঠিক হবে। টুগেদার 1 এন্ড 2। তার মানে আমাদের সিটা হচ্ছে অ্যান্সার, কেননা আমরা যখনই এই 1 আর 2 একসাথে নিচ্ছি, 2 আর 3 এর 5, 5 হচ্ছে একটা কি প্রাইম নাম্বার, আমরা জেনে যাচ্ছি। তাহলে আমাদের সি হচ্ছে অ্যান্সার। মানে সি নাম্বারে বা 1 আর 2 একসাথে করলে আমাদের ডেটাটা সাফিসিয়েন্ট হয়। এটা হচ্ছে তো ইয়েস, প্রাইম নাম্বার হচ্ছে, তাই না? এখন যদি এমন হতো, দেখেন এটা, এই জিনিসটা বোঝার, এই যে এই লাইনটা, এখন যে জিনিসটা আপনারা দেখবেন, এটাই হচ্ছে পুরো ডেটা সাফিসিয়েন্সি। পরবর্তী আমি 45 মিনিট বা 45 মিনিট আমি যাই বক্তব্য করবো, এটার উপরেই করবো। So, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, এটা যদি বোঝেন তাহলে ডেটা সাফিসিয়েন্সি 3-4 মার্ক পেয়ে যাবেন। এখন দেখেন স্টেটমেন্ট 1 এ কি আছে 2, স্টেটমেন্ট 2 তে কি আছে 4। তাহলে এখন আমাদের অ্যান্সার কি হবে? এখন তো আমাদের ইভেন নাম্বার না, সরি প্রাইম নাম্বার না, কারণ 4 আর 2 যোগ করলে কত হচ্ছে? 6। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে? আমাদের ই হবে, ডি হবে, সি হবে, বি হবে, নাকি এ হবে? ই হবে। ই হবে, কেননা আমাদের প্রাইম নাম্বার না, তাই না? Well, এইখানে আমরা একটা বড় ফাঁকি, বা আমি যে বললাম যে একটু কাউন্টার ইনটিউটিভ, মানে আমরা যেভাবে চিন্তা করি তার একটু বিপরীত। এইখানে আপনার জানতে চেয়েছে কি, যে প্রাইম নাম্বার কি না। হ্যাঁ হলেও আপনি অ্যান্সার পাবেন, না হলেও আপনি অ্যান্সার পাবেন। দেখেন আপনি যখন 2 আর 4 একসাথে যোগ করছেন, আপনি এক্সপ্লিসিটলি জেনে যাচ্ছেন না যে এটা একটা প্রাইম নাম্বার না, কারণ 2 আর 4 কত হয়? 6, and 6 is never a prime number। তাহলে আমাদের অ্যান্সারটা আসলে কোথায় আছে? সিতে আছে না? কেননা 1 আর 2 আমরা একত্রে যখন লিখলাম, তখনই আমরা শুধুমাত্র জানতে পারলাম যে এটা কোনো প্রাইম নাম্বার না। আর আমাদের তো অ্যান্সারটা জানতে হবে এক্সপ্লিসিটলি, এটা কোনো প্রাইম নাম্বার কি অথবা না। হ্যাঁ যদি হয় তাহলে আনসার আমরা জানি, না হলে তাহলে আনসার আমরা জানি। এই ক্ষেত্রে এটা কোনো প্রাইম নাম্বার না,
তাহলে তো এটা আমরা সঠিকভাবে জেনে যাচ্ছি এক্স আর ওয়াই কোনো প্রাইম নাম্বার, এক্স প্লাস ওয়াই কোনো প্রাইম নাম্বার না, তার মানে এই দুইটা আমাদের ডেটা সাফিসিয়েন্ট। এখানে বুঝতে কি কারো সমস্যা? কারণ এই জিনিসটাই সব ডেটা সাফিসিয়েন্সির জন্য, এই লাইনটা বা এই কথাটুকু, এই স্টেটমেন্টটুকুই সব। এইটুকু যদি একবার বুঝে ফেলেন, দ্যাট ইজ এনাফ ফর ডেটা সাফিসিয়েন্সি। মানে আপনার নলেজ উইল বি সাফিসিয়েন্ট ফর ডেটা সাফিসিয়েন্সি। নাও টেল মি, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ডিড আই সে? ভাই একবার একটু সামারি বলবেন? ওকে, সামারি ব্যাপারটা, লেট মি ক্লিন ইট अगेन এন্ড লেট মি ডু ইট अगेन। আমি একদমই ইজি প্রবলেম দিয়ে, আগে আমি প্রবলেমে যাচ্ছি না, প্রবলেম গুলো একদম ইজি ইজি প্রবলেম দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে ভাইয়া, আপু। আচ্ছা, কোশ্চেনটা ছিল যে এক্স প্লাস ওয়াই কি প্রাইম নাম্বার কিনা, হুম, তাই না? আর ওখানে তো হচ্ছে একেবারে সরাসরি বলা বলা থাকবে না যে প্রাইম নাম্বার হ্যাঁ অথবা না। ওখানে থাকবে জাস্ট মানে ডেটাগুলো সাফিসিয়েন্ট কিনা। এই জন্য আমরা অ্যান্সার করবো হচ্ছে সি। আর ইতে তো অ্যান্সার থাকবে হচ্ছে ইনসাফিসিয়েন্ট। হুম, তো হুম। ইনসাফিসিয়েন্ট তো আর না, তাই না? এক্সেলেন্ট, এটাই হচ্ছে ব্যাপার। মানে আপু যেটা বললো সেটা হচ্ছে, দেখেন আমি কি বলেছিলাম প্রথম ক্ষেত্রে, বলছিলাম যে এখানে যেন দুইটা কোশ্চেন আছে, এইটার উপরে দুইটা আমরা কোশ্চেন দিলাম। একটা কোশ্চেনে আমাদের স্টেটমেন্ট ওয়ানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এক্স সমান 2, আর স্টেটমেন্ট টু তে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 3। আরো একটা প্রশ্ন, এক্ষেত্রে এক নাম্বার স্টেটমেন্টে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 2, দুই নম্বরে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 4। দেখেন আমাদের আলটিমেটটা শুধু জানতে হবে যে এক্স প্লাস ওয়াই প্রাইম অথবা প্রাইম না। এটা যদি আমরা বুঝে ফেলি, আমরা আমরা যদি জানতে পারি এক্স প্লাস ওয়াই প্রাইম মানে হ্যাঁ অথবা প্রাইম না, তাহলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, তাই না? দ্যাট মিনস আমরা যদি এক স্টেটমেন্ট ওয়ান আর স্টেটমেন্ট টু টা জানি, 2 + 3 সমান 5, একটা প্রাইম নাম্বার, ভালো কথা। এই যে হ্যাঁ অ্যান্সার পেয়ে গেছি, দ্যাট মিনস আমাদের বোথ টুগেদার আর সাফিসিয়েন্ট। আবার এই ক্ষেত্রে স্টেটমেন্ট ওয়ান এর মান কত? এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 4। এই ক্ষেত্রে আমাদের এটা কোনো প্রাইম নাম্বার না, তাহলেও তো আমরা অ্যান্সার পেয়ে গেছি। মানে আমাদের অ্যান্সার তো দুইটাই ভ্যালিড। আমরা যদি হ্যাঁ এর অ্যান্সার আসে, সেটা সাফিসিয়েন্ট অ্যান্সার, মানে আমাদের সাফিসিয়েন্ট মান থাকে বা সাফিসিয়েন্ট স্টেটমেন্টে থাকে, তাহলে ওটা সাফিসিয়েন্ট। আর যদি না এর ক্ষেত্রেও হয়, তাও তো আমাদের সাফিসিয়েন্ট। এখন কি বুঝতে কারো সমস্যা? বলেন তো। ভাই যদি এখানে আলাদাভাবে ভাবি তাহলে তো 2 প্রাইম নাম্বার, কিন্তু 4 তো প্রাইম নাম্বার না, তাহলে সেক্ষেত্রে কি হবে? আচ্ছা সামিয়া, শোনো, এখানে জাস্ট বলছে যে মানে তোমার কি এটা এই ডেটা যে এখানে দেয়া আছে, এটা কি তোমার জন্য সাফিসিয়েন্ট কিনা, তুমি কি এই ডেটাটা কাজে লাগাইয়া এই আনসারটা বের করতে পারবে কিনা। ওখানে তো তোমাকে বলতে হবে না যে হ্যাঁ এটা প্রাইম নাম্বার অথবা এটা প্রাইম নাম্বার না। আমি জাস্ট বলবো যে হ্যাঁ আমার এখানে যতটুকু ডেটা দেয়া আছে সেটা আমার এই আনসারটা বের করার জন্য সাফিসিয়েন্ট। মানে শেষ। আপনি এটা দিয়ে তো দেখে ফেলতে পারতেছেন যে আমার এক্স প্লাস ওয়াই প্রাইম নাম্বার না, মানে আপনি অলরেডি অ্যান্সার পেয়ে গেছেন। আপনাকে শুধু জানতে চেয়েছে এটা প্রাইম নাম্বার কি অথবা প্রাইম নাম্বার না। ও ঠিক ওকে, আছে, এবার বুঝছি। হ্যাঁ, ভেরি। আপনার কিন্তু 177 বা হচ্ছে এই সকল ইয়েস নো যে কোশ্চেন আছে, সকলটার ক্ষেত্রেই এরকম ভাবে আমরা অ্যান্সার পেতে পারি। আমাদের হ্যাঁও আসতে পারে, নাও আসতে পারে। আমরা দেখবো যে আমরা জাস্ট অ্যান্সার পাচ্ছি কিনা। অ্যান্সার তো হ্যাঁতেও হতে পারে, নাতেও হতে পারে। দ্যাটস ইট। মানে ভাই অ্যান্সারটা যদি পাই তাহলে অপশন সি দিতে পারবো আর কি, সেটা ইয়েস, যে ইয়েস বা নো যে কোনো একটা পাইলে আমি সেটা অ্যান্সার সি। আপনার প্রবলেমটাই তো হচ্ছে এখানে ইয়েস নো কোশ্চেন। দ্যাট মিনস জি। আপনার হয়তো ইয়েস আসবে অথবা নো আসবে। আপনি হ্যাঁ, যদি ইয়েস আনতে পারেন কোনো একটা প্রবলেম অথবা কোনো একটা স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট গুলো একত্রে ইউজ করে, তাহলে আপনার অ্যান্সার হয়ে গেছে। আর আপনার যদি নোটা পান, তাহলে আপনার অ্যান্সার হয়ে গেছে। দ্যাটস ইট। জি ভাই ক্লিয়ার। তো এখানে কিছু স্ট্র্যাটেজির কথা বলছে বা স্টেপস এর কথা বলছে। প্রথমে আমরা প্রশ্নটা একটু, এগুলো যদিও আমরা এরকম ভাবে করি না, কিন্তু বইয়ে লেখা থাকে দেখে আমরা একটু পড়ে দেখি কি বলছে, চলুন দেখি। রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি, অবশ্যই সতর্কতার সাথে পড়বো। তারপর আমরা প্রথমেই ফাইনাল অ্যান্সারটাতে রিচ করার চেষ্টা করব না। তারপরে আমরা কি করবো, এই যে অ্যাজাম্পশন কখনোই করবো না, যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কোনো সময় অ্যাজিউম করতে যাব না। অ্যাজিউম করতে গেলে আপনি ধরা খাবেন, ভুল করবেন। অ্যাপ্লাই ডেটা সাফিসিয়েন্সি স্ট্র্যাটেজিস লজিক্যালি,
যে স্টেটমেন্ট 1 ফার্স্ট দেন স্টেটমেন্ট 1 2। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার সময় খুবই কম থাকে বা আপনি যদি একটু বলতে গেলে মানে কমপ্লেক্স অ্যালজেব্রার সাথে আপনার অ্যালার্জি থাকে, তাহলে যেই স্টেটমেন্টটা সহজ আছে সেই স্টেটমেন্টটা আগে দেখবেন যে কি আছে, অথবা এভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। অথবা স্টেটমেন্ট 1 2 একত্রে মানে সিরিয়ালি গেলেও কোনো সমস্যা নেই, ক্রোনোলজিক্যাল অর্ডারে গেলেও সমস্যা নেই। এটা আপনার উপর, এটা আপনি নিজস্ব স্ট্র্যাটেজি। ইভেন ইফ ওয়ান স্টেটমেন্ট সিম সাফিসিয়েন্ট অলওয়েজ টেস্ট দ্য আদার স্টেটমেন্ট সেপারেটলি। এই যে প্রথম স্টেটমেন্ট দিয়ে যদি আপনি অ্যান্সারটা পেয়ে যান, তাহলে কিন্তু এই এ নাম্বার অ্যান্সার কোনগুলো দিবেন না, কেননা আরো একটা স্টেটমেন্ট আছে এবং সেটা আমাদের দেখতে হবে সেটাতে আমাদের অ্যান্সার পাওয়া যায় কিনা। If no definite conclusion can be reached, quickly move on and mark it insufficient. এখন যদি দুইটা স্টেটমেন্ট থেকে একত্রিত করেও আমরা কোনো কনক্লুশনে না যেতে পারি, মানে ওই জিনিসটা প্রাইম কি প্রাইম না সেটা আমরা সিদ্ধান্ত না নিতে পারি, তখন আমাদের হতো অ্যান্সার। ওকে, মানে আমাদের কাছে দুইটা স্টেটমেন্ট দেওয়া থাকতো এবং ওই দুইটা স্টেটমেন্ট ব্যবহার করেও যদি আমরা না জানতে পারতাম যে আমাদের এটা প্রাইম কি প্রাইম না। এখন ধরেন আপনাকে বলে দিল এক্স হচ্ছে আমাদের যে কোনো বিজোড় সংখ্যা, ঠিক আছে, এক্স ইকুয়াল টু অড নাম্বার, এক্স ইকুয়াল টু অড এন্ড ওয়াই ইকুয়াল টু ইভেন। এখন দেখেন তো এক্স তো ওয়াট সমান সমান কত হতে পারে, এক্স ইকুয়াল টু 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, ওয়াই ইকুয়াল টু কত, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। এখন আপনার মনে হতে পারে যে এই ক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, এক্স প্লাস ওয়াই প্রাইম নাম্বার কিনা বলেন তো, এ বি সি ডি ই এর মধ্যে। কি হবে? হুম, কি হবে? ভাই ই হবে। কি হবে ই। আমাদের, যাকে আপু বললো ই হবে, তাহলে দেখি আমরা আসলে কি হবে সেটা দেখার চেষ্টা করি। দেখেন আমরা যদি এক্স একটা অড নাম্বার, এক্স ইকুয়াল টু, আমি উল্টা লিখছি, ইভেন এর জায়গায় অড লিখছি, অড এর জায়গায় ইভেন লিখছি, সরি ফর দ্যাট। আমরা জাস্ট একটু বুঝে নেবেন, এটা হচ্ছে আমাদের ইভেন, এগুলো হচ্ছে আমাদের অড। দেখেন আমাদের প্রাইম নাম্বার কিনা, এক্স তো যে কোনো ইভেন নাম্বার, তাহলে এক্স 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। তো এই প্রথম দুইটা আমরা যোগ করি, 2 আর 3 এ 5, ভালো কথা, একটা প্রাইম নাম্বার, আমরা প্রাইম নাম্বার পেলাম। কিন্তু আমরা যদি আবার 4 আর 5 যোগ করি, 4 প্লাস 5 সমান সমান 9 হয়, এই ক্ষেত্রে কি প্রাইম নাম্বার হচ্ছে? 9 কি কোনো প্রাইম নাম্বার? কি ব্যাপার, এটা আপনারা জানেন না 9 না কোনো ভাইয়া। প্রাইম নাম্বার কিনা? হ্যাঁ, 9 কোনো প্রাইম নাম্বার না, কেননা 9 কে আমরা কি 3 দ্বারা ভাগ করতে পারি, 3 তারিখে 9। ওয়েল, একবার আসছে প্রাইম নাম্বার, আবার আসতেছে প্রাইম নাম্বার না, তাহলে আমরা কি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারছি? ইজ দেয়ার এনি কনক্লুশন? কোন না কনক্লুশন ভাইয়া। কি আসলো? না, আসলো না। দ্যাটস ওয়াই তখন আমরা কি বলবো, যে আমাদের যে স্টেটমেন্ট দুটো দেওয়া আছে ওই স্টেটমেন্ট দুটো আমাদের জন্য সাফিসিয়েন্ট না, উই নিড মোর ডেটা। ডু আন্ডারস্ট্যান্ড নাও? এখন কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তারপরে দেখি আমরা কিছু প্রবলেম দেখার চেষ্টা করি। প্রবলেমের মধ্যে একটা প্রবলেম, এই প্রবলেমটা খুব গুরুত্বপূর্ণ। জাস্ট আ মোমেন্ট। এই beware of even exponents, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে ইভেন এক্সপোনেন্টস হাইড দ্য সাইন অফ এ নাম্বার। যেমন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, ভালো কথা, তাহলে এক্স এর ভ্যালু কি 2 হতে পারে, -2 হতে পারে। যেমন এটা দেখেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস 1, এক্স প্লাস 1 এর ভ্যালু কত? এখানে কি দেওয়া আছে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1 এ কত দেওয়া আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে?
এক্স এর ভ্যালু 4 4 16, তাই না? 4 হয়। এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার 16 ইকুয়াল টু 4। তাহলে আমরা তো স্টেটমেন্ট 1 দিয়ে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, কেননা 4 আর 1 5, আমরা একটা ডেফিনিট অ্যান্সার পেয়ে গেলাম। আবার স্টেটমেন্ট 2 দিয়ে দেখি, যে স্টেটমেন্ট 2 তে কি দেওয়া আছে, এক্স কিউব ইকুয়াল টু 64, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 4 হয়। এক্স ইকুয়াল টু 64 দিলে যে 4 4 16, 4 16 64, 4। তার মানে বোথ টুগেদার এর সাফিসিয়েন্ট না, তাই না? সরি, বোথ টুগেদার বলছি, বোথ সেপারেটলি আর সাফিসিয়েন্ট। কারণ এ দিয়ে আপনি অ্যান্সার যে পাচ্ছেন, কোনো মানে একটা হলেই হয়। 1 নাম্বার দিয়ে অ্যান্সার পাচ্ছেন, 2 নাম্বার দিয়ে অ্যান্সার পাচ্ছেন। 3 নাম্বারে আমাদের কি ছিল? বোথ সেপারেটলি আর সাফিসিয়েন্ট, মানে 1 অথবা 2 যে কোনো একটা হলেই হবে, এমনটাই কি? বাকি পার্টিসিপেন্টরা কি করছেন? আপনারা কি ঘুমিয়ে জি গেছেন? ভাইয়া। কিন্তু ভাইয়া যদি দুইটা ডিফারেন্ট অ্যান্সার আসে, এক্স এর মান যদি দুটো আসে, দুইটা ডিফারেন্ট অ্যান্সার আসবে না, ডোন্ট ওয়ারি, এরকম মানে ঠিক হচ্ছে এক্স এর ভ্যালু এরকম ভাবে দুইটা অ্যান্সার আসবে না। বাকিদের ঠিক কি আছে। অবস্থা? বাকিরা আমিনুল ভাই তারপরে হচ্ছে জাকি আপু এবং সামি আপু শুধুমাত্র ক্লাস করছেন মনে হচ্ছে, বাকিরা কি ঘুমিয়ে পড়েছেন? মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন, তাছাড়া তো ঘুমানো মানুষ তো কথা বলে না, এটা হচ্ছে একটা প্রবলেম। তাহলে আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে এই প্রশ্নটাতে, বলেন তো? ভাই এখানে তো অ্যান্সারটা ডি হবে, তাই না? হ্যাঁ, অ্যান্সারে পরে আসছি, তার আগে দেখি যে বাকিরা ক্লাস করছে কিনা। আচ্ছা, আপনারা জাস্ট একবার সবাই একটু আনমিউট করেন তো, দেখি আপনারা জাস্ট ক্লাসে আছেন কিনা। ওয়েল, আপনারা তো আছি দেখছি আছি। আপনারা তো দেখছি কি বলে, ওই যে স্পাই সিনেমাগুলো থাকে না, স্পাই হতে পারবেন, গোপনে গোপনে থাকতে পারবেন, স্পাইদের মতো আচরণ, ক্লাসে আছেন অথবা অথচ কথা বলেন না। ওয়েল, হোয়াটএভার, হয়তো বা আপনারা কোনো কাজে আটকে আছেন, দ্যাটস ইউ গাইস আর নট অ্যানসারিং, বাট আমি সবসময় প্রেফার করি যে ক্লাসটা সবসময় ইন্টারেক্টিভ হওয়া চাই। ইন্টারেক্টিভ না হলে আপনি ক্লাস বুঝবেন না, আপনি ক্লাস থেকে হারিয়ে যাবেন, দ্যাটস ইট। এবং যখন আপনি ক্লাস থেকে হারিয়ে যাবেন, ইটস রিয়েলি টু মাচ ডিফিকাল্ট টু কন্টিনিউ উইথ দ্য ক্লাস, কন্টিনিউ উইথ দ্য ফ্লো, গো উইথ দ্য ফ্লো। যেমন আমাদের যে ক্লাসটা আমরা বুঝতে পারি না অথবা স্লাইটলি আমরা মিস করে ফেলি, ওই ক্লাসে স্যার যখন কথা বলে আমরা বুঝি না, এটা আমারই মাথা ব্যথা। আমি আপনাদের কি বলবো? তাহলে তো আপনাদের মাথা ব্যথা হবে 100%। মানে আমি একটা টপিক এক্সপ্লেইন করছি, আপনি যদি ওই টপিকটা না বুঝে শুধুমাত্র শুনতে থাকেন, তাহলে আপনার মাথা ব্যথাবে, 100% মাথা ব্যথাবে। শুধু শুধু তো মাথা ব্যথার প্রয়োজন নাই, মাথা ব্যথা বাড়ানোর প্রয়োজন নেই। ক্লাসে পার্টিসিপেট করবেন এবং বুঝে নিবেন, না বুঝলে প্রশ্ন করবেন। ওয়েল, আমাদের মেজরিটির অ্যান্সারটা ছিল হচ্ছে ডি। এখন দেখেন আমাদের ডিতে কি ছিল, 1 অথবা 2 যে কোনো একটা দিয়ে অ্যান্সার আমরা পেতে পারি, 1 and 2 আর সেপারেটলি আর সাফিসিয়েন্ট, 1 and 2 সেপারেটলি সাফিসিয়েন্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, যখন আমরা এক্স ইকুয়াল টু রুট ওভার 16 করবো, তখন এক্স এর ভ্যালু কি কি আসবে? এক্স এর ভ্যালু ইকুয়াল টু +4 অথবা -4। এক্স এর ভ্যালু এখানে দুইটা না, রুট করলে কি কি আসে? যেমন কি -4 কে স্কোয়ার করলেও জি 16 ভাইয়া। আসে, আবার শুধু 4 কে স্কোয়ার করলেও 16 আসে। তাহলে আমরা এই 1 নাম্বার স্টেটমেন্টে একটু খেয়াল করেন তো, 1 নাম্বার স্টেটমেন্টে যখন আপনি 4 বসাবেন, 4 + 1 5, কিন্তু আর একবার -4 বসান, -4 + 1 সমান কত? -3। তাহলে দুইটা অ্যান্সার দিচ্ছে, তাহলে কি আলটিমেটলি আপনি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারবেন এই 1 নাম্বার স্টেটমেন্টটা দিয়ে? বলেন তো, না ভাই। পারবেন না। সো দ্যাটস ওয়াই স্টেটমেন্ট 1 অ্যালন, একসাথে নিলেও স্টেটমেন্ট 1টা কি সাফিসিয়েন্ট না। কিন্তু স্টেটমেন্ট 2টা খেয়াল করেন, স্টেটমেন্ট 2 এর ক্ষেত্রে কি আছে? এক্স কিউব ইকুয়াল টু 64। তো কোনো সময় কি -4 কিউব করলে +64 হবে? কোনো না ভাইয়া। সময় হবে না। দ্যাট মিনস এক্স এর মান এখানে সবসময় পজিটিভ হতে হবে, 4 কিউব ইকুয়াল টু 64। সো এইখান থেকে আপনি একটা ডেফিনিট বা ডিস্টিংক্ট অ্যান্সার পাচ্ছেন।
যেটা হচ্ছে আমাদের x³ x=4। অতএব x= যেহেতু আমরা 4 পেয়ে গেছি, তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। দ্যাট মিন্স এখানে অ্যান্সারটা হবে 2, মানে বি স্টেটমেন্ট 2 alone is sufficient to answer the question. Are we clear? জি ভাই। জি ভাই। Very good. এখানে দেখেন, সেজন্যই বলে রাখছে যে beware of even exponents। যখনই একটা ইভেন এক্সপোনেন্টস মানে কি, যে এক্স এর উপর পাওয়ার 2, পাওয়ার 4, পাওয়ার 6, মানে জোড় সংখ্যক এক্সপোনেন্ট যখনই দেখবেন একবার থেমে যাবেন, কেননা এখানে এক্স এর ভ্যালু প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাই না? আমি কি ভুল বললাম? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, এক্সেলেন্ট। আর এটা কিভাবে প্লাস হয়, যে আমরা যখন এক্স স্কোয়ার করি, যেমন হচ্ছে আমাদের এক্স এর মান এখানে কত ছিল, যেমন -4, দেখেন -4 ইন্টু -4, যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় না গুণনের সময়, মাইনাস মাইনাসে প্লাস 16। দ্যাটস ওয়াই তখন আমরা বুঝি না যে আমাদের প্লাস আছে নাকি মাইনাস আছে। তারপরে আমরা অপনয়ন পদ্ধতি আছে একটা, তাই না? জাস্ট এ মোমেন্ট, এটা দেখেন যে আমরা কি জানি, যে আমাদের কাছে দুইটা ইকুয়েশন থাকলেই, দুইটা ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 থাকলে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু এখান থেকে বের করতে পারবো না যোগ বিয়োগ করে। জি ভাইয়া। যেহেতু আমাদের দুইটা ইকুয়েশন আছে, তাহলে আমরা কি যোগ বিয়োগ করে বের করতে পারবো। তার মানে স্টেটমেন্ট 1 and 2 টুগেদার, 1 and 2 টুগেদার আর সাফিসিয়েন্ট, তাই তো নাকি? জি ভাইয়া। ওকে, এখানে মজার ব্যাপারটা হচ্ছে আপনাকে দুইটা ইকুয়েশন দেওয়া থাকলো, ঠিক আছে, কিন্তু দুইটা ইকুয়েশন ডিস্টিংক্ট কিনা, মানে আলাদা কিনা, ইউ মাস্ট বি সার্টেন অ্যাবাউট ইট। যেমন এই ইকুয়েশনে কি আছে, স্টেটমেন্ট 1 এ কি আছে দেখেন, স্টেটমেন্ট 1 এ আছে 4x + y = 8। স্টেটমেন্ট 2 তে কি আছে, x - সেম ভাইয়া দুইটাই yes, মনে হচ্ছে। ভেরি গুড। মনে হচ্ছে না, এখানে সেম ইকুয়েশনই দেওয়া আছে। যেমন আপনি যদি এটার সাথে 4 গুণ দিয়ে দেন, তাহলে কত হবে, 4x জি ভাইয়া। - 4 × 8, আর এখানে কত হচ্ছে, Y। -4 কেটে গেল, শুধু y। তো y কে এই পাশে পাঠিয়ে দেন, তাহলে ভাই 4x অ্যান্সার ই হবে। 4x + y = কত, 8। তার মানে আপনার কাছে ঘুরে ফিরে এই একটা ইকুয়েশনই দেওয়া আছে। এখানে আপনাকে ভুল করার জন্য এরকম করে দিয়েছে। যেমন যাতে করে আপনি যদি তাড়াহুড়োয় থাকতেন, তাহলে আপনি কি করবেন, এই যেহেতু দুইটা ইকুয়েশন দেওয়া আছে, 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন, তাহলে এক কাজ করি, 1 and 2 টুগেদার আর সাফিসিয়েন্ট। কিন্তু না, বি কেয়ারফুল, ইউ মাস্ট বি সার্টেন অ্যাবাউট ইট, যে দুইটা একই ইকুয়েশন দেওয়া আছে কিনা। দুইটা একই ইকুয়েশন দেওয়া থাকলে তো আপনি অ্যান্সারটা বের করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার উইল বি ই। ওকে, জি ভাইয়া। ভেরি গুড। এখন আসে, দেখেন এই প্রবলেমটা, ইজ এক্স অ্যান ইভেন নাম্বার, এক্স একটা ইভেন নাম্বার কিনা। এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন, মানে আমরা যদি ফাইনাল অ্যান্সার হ্যাঁ পেয়ে যাই, তাহলে আমাদের হয়ে যাবে ওইটা দিয়েই, অথবা না পেয়ে গেলে তাহলে আমাদের হবে, যেমনটা আমি দেখালাম কিছুক্ষণ আগে। এখন আমাদের স্টেটমেন্ট 1 এ কি বলছে, স্টেটমেন্ট 1 এ বলেছে যে, স্টেটমেন্ট 1 এ কি বলেছে, x is a prime number less than 3। x is a prime number less than 3 মানে কত, 3 এর চেয়ে ছোট প্রাইম নাম্বার কত, 2। 2। x is an integer greater than 1, তার মানে কত, greater than তাহলে 1 মানে অনলি কত, 2ই আসতেছে, 2ই আসতেছে ওভারঅল মিলে, x দুইটা is মিলে an অ্যান্সার integer greater than 2। তাহলে এটাতে কি হবে, is x an even number or not? ইয়েস। কোনটা হবে, অ্যান্সার কি হবে তাহলে?
অ্যান্সার হবে সি, দুইটা মিলে পাচ্ছি। কি নাম্বার? জাস্ট মোমেন্ট। দুইটা তো আলাদা ভাবে অ্যান্সার ক্রিয়েট করতেছে না ভাইয়া, এক্সাক্ট অ্যান্সার। তাহলে সি হবে না ভাইয়া, টুগেদার? টুগেদার কেন দিতে যাবেন? আপনি একটু ভালোভাবে দেখেন তো, এটা আপনারা সলভ করেন। 1 দিয়েও হবে, 2 দিয়েও হবে। হ্যাঁ, আচ্ছা এটা তো শুধু এও হয়। আচ্ছা, একটা জিনিস দেখেন, ইজ এক্স অ্যান ইভেন নাম্বার? এক্স কোন একটা ইভেন নাম্বার কিনা আমাদেরকে জানতে চেয়েছে। সো এই এক নাম্বারটা থেকে তো আপনি শিওর, ভালো কথা। তিনের চেয়ে যেহেতু ছোট, এক্স ইজ এ প্রাইম নাম্বার লেস দেন 3। প্রাইম নাম্বার লেস দেন 3 শুধুমাত্র কি আছে? 2 আছে। এক তো আর প্রাইম নাম্বার না। 2 নম্বরে কি বলছে? এক্স ইজ অ্যান ইন্টিজার গ্রেটার দেন 1। এন্ড গ্রেটার দেন 1 কি কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। অনেক, আপ- মানে আপনাকে কি বলে একের থেকে দিছে বড় যতগুলো আছে একের সবগুলো। থেকে বড় যতগুলো আছে? তাহলে এইখান থেকে কি আপনি একটা কনক্লুডিং অ্যান্সার পাচ্ছেন বা কনক্লুডিং রিমার্ক করতে পারছেন? না, পারছেন তাহলে না। সো এ হোয়াট উইল হবে বি দ্য অ্যান্সার? এ। আমাদের অ্যান্সারটা হবে এ, স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। ওকে, তারপরে এখানে কি বলছে? ইজ এক্স অ্যান ইভেন নাম্বার? এক্স একটা ইভেন নাম্বার কিনা আবার আমাদের কাছে জানতে চেয়েছে। এক্স ইজ অ্যান ইন্টিজার লেস দেন 3। ইন্টিজার লেস দেন 3 কি কি আছে? 2 আছে, 1 আছে। তারপরে এক্স ইজ দ্য প্রোডাক্ট অফ টু ইভেন ইন্টিজার্স। টু ইভেন ইন্টিজার সবসময় কি করে? আমরা যদি 2 গুণন 4 মাল্টিপ্লাই করি বা 6 গুণন 8 মাল্টিপ্লাই করি, সবসময় কি হবে? ইভেন ইনটু ইভেন, অলওয়েজ কি ইভেন। কেননা 4 2 8, দেন 10 2 20, 6 2 12। ইভেন ইনটু ইভেন সবসময় কি হয়? ইভেন হয়। কিন্তু এইখান থেকে কি আপনি আনসারটা পাচ্ছেন? এক্স ইজ অ্যান ইন্টিজার লেস দেন 3। লেস দেন 3 তো 2ও হতে পারে, 1ও হতে পারে। এখান থেকে তো আমি কনক্লুডিং অ্যান্সার পাচ্ছি না, কনক্লুশন করতে পারছি না। কিন্তু এখান থেকে আমি কি কনক্লুড করতে পারছি? এক্স ইজ দ্য প্রোডাক্ট অফ টু ইন্টিজার, টু ইভেন ইন্টিজার। আর টু ইভেন ইন্টিজার সবসময় কি? ইভেন। মানে হ্যাঁ, হ্যাঁ অ্যান্সার আমি পেয়ে গেলাম। সো হোয়াট উইল বি দ্য অ্যান্সার? এ, বি, সি, ডি, ই এর মধ্যে কি অ্যান্সার হবে? বি। বি। কি হবে অ্যান্সার? স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। তারপরে দেখেন যে এক্স ইজ অ্যান ইন্টিজার গ্রেটার দেন 1। এক্স একটা ইভেন নাম্বার কিনা? এক্স ইজ অ্যান ইন্টিজার লেস দেন 3। যে আমাদের কি বলছে? এক্স একটা ইন্টিজার, এক্স একটা ইভেন নাম্বার কিনা সেটা আমাদের বের করতে বলছে। এক্স ইন্টিজার যেটা সবসময় যেটা গ্রেটার দেন 1 মানে কি? 2 3 4 5 6 এরকম যেতেই থাকবে। এবং এক্স ইজ অ্যান ইন্টিজার লেস দেন কি? 3। লেস দেন 3 মানে কি? 2 1। তাহলে এটা আমাদের কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার? কি হবে? এটা তো কনফার্ম হচ্ছে না। হুম, স্যার এ। এই হবে, কি হবে? দুইটাই তো হয়, ইভেন ওর দুইটাই হয়। ইভেন অড দুইটা হলে তাহলে কি আমরা অ্যান্সার করতে পারবো? শুধু জি না ইভেন ভাইয়া। হবে না? না, যেমন এক্স কি বলছে? একের চাইতে বড়, একের চাইতে বড় কে কে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তার মানে তো প্রথমটা থেকে আমরা অ্যান্সার পেলাম না। 1 নম্বর স্টেটমেন্ট অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট। তারপরে 2 নম্বরে বলছে এক্স ইজ অ্যান ইন্টিজার লেস দেন 3। লেস দেন 3 কে কে? 2 1 এগুলো। তাহলে এক্ষেত্রেও তো আমরা বুঝতে পারতেছি না, কেননা এক্ষেত্রে 2 হচ্ছে ইভেন, 1 হচ্ছে অড। তাহলে তো আমরা সিদ্ধান্তে আসতে পারছি না। এখন আমরা এক কাজ অ্যান্সার ই করি, হবে। আমরা এক কাজ করি যে হচ্ছে আমরা একটা জিনিস দেখি। আপনারা বলছেন যে ই হচ্ছে অ্যান্সার, তাই না? তার মানে আমাদের কাছে সাফিসিয়েন্ট ডেটা নাই। আমরা এমন একটা জিনিস দেখি, এক্স ইজ অ্যান ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যাই হতে হবে, পূর্ণ সংখ্যাই কিন্তু এখানে হতে হবে। গ্রেটার দেন 1 বাট লেস দেন 3। একের চাইতে বড় কিন্তু 3-এর চাইতে ছোট শুধুমাত্র কে আছে? 2। 2। তাহলে এই স্টেটমেন্ট দুইটা যদি আমরা একত্রে করি তাহলে কি আমরা অ্যান্সার পাবো?
কি ব্যাপার, আপনারা কি বিশাল চিন্তায় পড়ে গেলেন নাকি? জি ভাইয়া, দুইটা একসাথে করতে হবে। হ্যাঁ, দুইটা একসাথে করলে তো আমাদের শুধুমাত্র কি অ্যান্সার আসছে, শুধুমাত্র আসছে 2 আসছে। কেননা দুই একের আসছে। চাইতে বড় আর 3-এর চাইতে ছোট ইন্টিজার কে আছে এই পৃথিবীতে? দুই। দুই। শুধুমাত্র 2 আছে। আপনি এগুলো চিন্তা করলে তো হবে না, একের চাইতে বড় 2, 3, 4, কিন্তু 3-এর চাইতে কি 3 ছোট, 3-এর চাইতে কি 4 ছোট? তাহলে কি আমি এগুলো নিতে পারবো দ্বিতীয় স্টেটমেন্ট অনুযায়ী? নিতে পারবো না। সো জি। আমি শুধুমাত্র এইটা নিতে পারবো। কিন্তু আবার 1 নাম্বার স্টেটমেন্ট অনুযায়ী একের চাইতে তো আমাদের কি নিতে হবে, বড় হতে হবে। সো এককে আমরা নিতে পারবো না। সো 2 উইল বি দা অ্যান্সার। তাহলে ভাইয়া অপশন কোনটা হচ্ছে? অপশন কি সি হবে তাহলে? সি, সিটা হয়, দুইটা মিলে হচ্ছে। সোহাগ ভাইয়া মিউটে। অ্যান্সার সরি, অ্যান্সার ভাইয়া কি অ্যান্সার, হবে ভাইয়া? অ্যান্সার তাহলে কি হবে আপনারাই বলেন। সি ভাইয়া। বোথ টুগেদার। সিতে কি থাকে? বোথ টুগেদার, মানে 1 আর 2 একসাথে করলে আমরা অ্যান্সার পাবো। বোথ টুগেদার। ভাই তাহলে ই হবে না কেন? ওই নানু তো হয় না নাকি? ই কেন হবে? আপনি কি অ্যান্সার পাচ্ছেন না? আপনি যখন অ্যান্সার পান না তখন হয় এই অ্যান্সার। মানে আমার কথা বুঝতে পেরেছেন? ই কখন অ্যান্সার হয়? ই অ্যান্সার হয় তখন যখন এই দুইটা দিয়েও আপনি ফাইনালি অ্যান্সারটা পাচ্ছেন না, মানে কনক্লুড করতে পারছেন না। কিন্তু আপনি দুইটা অ্যান্সার, এই দুইটা একত্রিত করলে তো আপনি জেনেই যাচ্ছেন যে এক্সট্রা একটা হচ্ছে কি 2, আর 2 তো ইভেন নাম্বার। ঠিক আছে। আসলে কি ঠিক আছে নাকি এমনি এমনি ঠিক আছে বলে? সত্যি সত্যি ভাই কেন ঠিক বুঝছি। আছে বলে? ওকে, ভেরি গুড। বুঝছি বুঝছি। ওয়েল, এখন দেখেন এইটা, if x and y are positive integers, is y into x minus 3 even? y into x minus 3 even কিনা? x কি বলছে? একটা অড ইন্টিজার। x এর মান তাহলে আমরা ধরি 1, 3, 5, 7, ভালো কথা। y is an even integer, 2, 4, 6, 12। সো আমরা যদি 1 নাম্বার দিয়ে দেখতে যাই, 1 নাম্বার দিয়ে আমরা ধরলাম যে হচ্ছে আমাদের y ইন্টু, এটার মান কি হতে পারে? 5 ভাইয়া হতে পারে। ইয়েস হয় না? অ্যান্সারটা ইয়েস হয় না? ইয়েস নাকি নো সেটা তো আমরা পরে জানবো, আগে তো আমাদের দেখতে হবে যে করতে পারি কিনা। জি ভাই। ওকে, দেখেন আমরা বোঝার সুবিধার্থে 3 প্রথমে নিলাম না, কারণ 3 নিলে তো 0 হয়ে যাচ্ছে, আর -1 নিলে -1 হচ্ছে। সো এক্স এর ভ্যালু আমরা 5 দিয়ে ধরি। এক্স ইন্টু, সরি, ওয়াই ইন্টু 5 মাইনাস 3। 5 মাইনাস 3 মানে কি 2, ভালো কথা। তারপরে ওয়াই ইন্টু যদি আমরা 7 মাইনাস 3 দেই, 7 মাইনাস 3 ইকুয়াল টু কত হয়? ওয়াই ইন্টু 4 হয়। ওয়েল, এখন ওয়াই হচ্ছে একটা ইভেন ইন্টিজার। ওয়াই যদি একটা কি ইন্টিজার হতো, আমার কথা বোঝেন, ওয়াই যদি একটা ইভেন ইন্টিজার হয়, ওয়াই এর কথা বাদ দেন, এক্স এখানে কি বলছে? অড ইন্টিজার। আর ওয়াই সমান সমান 1 নাম্বার স্টেটমেন্টটা আমরা আগে একটু পরখ করে দেখার চেষ্টা করি। এক্স এর ভ্যালু যদি আমরা অড বসাই তাহলে কি কি আসে? 1, 3, 5, 7। 3 না নিয়ে 5 নিলাম, তাহলে কত হচ্ছে? 5 বিয়োগ 3 সমান সমান কত? 2। তারপরে 7 বিয়োগ 3 সমান কত বলেন? ভাইয়া সবসময় ইভেন আসবে আর কি, ইভেন আসবে। আর ইভেন ইন্টু ইভেন সবসময় ইভেন। হুম, তাহলে এটা আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার ভাইয়া সি। সি। না ভাই, সি, সি কেন হবে? দুইটা একত্রিত করলে আমরা জানতে পারছি। ভাই অনলি 2 হবে না, মানে 2 নাম্বারটা। আচ্ছা, আপনারা জাস্ট আমাকে আগে বলেন তো, যে কোনো সংখ্যার সাথে যদি আমরা ইভেন গুণ দেই, ইভেন ইন্টু এনি সংখ্যা, আমাদের কি আসে? ইভেন ইন্টু এনি নাম্বার সবসময় কি আসে? ইভেন আসে। ইভেন সব ইন্টু, সময় ইভেন আসে। হুম। কেননা 3 জি ভাই। গুণন, এগুলো যখন মনে থাকে এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই, একবার করে ছোট্ট করে একবার গুণ করে দেখবেন। যেমন 2 কে ইভেন ধরে নেন, 2 এর সাথে যে কোনো সংখ্যা গুণ দেবেন, ইভেন ইন্টু ইভেন করলে তো ইভেনই আসে। 2 দুগুণ 4, 6 দুগুণ 12। ইভেনের সাথে অড গুণ দিয়ে দেখেন, 3 দুগুণ 6, 5 দুগুণ 10। তার মানে আমাদের গুণনের ক্ষেত্রে যে কোনো একটা সংখ্যা যদি ইভেন হয় তাহলে আমাদের অ্যান্সারটা ইভেন চলে আসে। সো আমাদের যদি এক্স এর ভ্যালুটা এখানে কি হয়? অড হয়,
তাহলে তাহলে তো এই সংখ্যাটুকু answer মানে even এই এমনিতে যোগ আসতেছে। বিয়োগটুকু সবসময় আমাদের ইভেন হয়ে যাবে না, কেননা হ্যাঁ 5 - 3 আমাদের কি হয়, হ্যাঁ 5 ইভেন - 3 আসে, আর আমাদের হচ্ছে ইভেন হয়, পরে 7 - 3 এবার আমাদের ইভেন হয়, 9 - 3 আমাদের ইভেন হয়, কেননা ইভেন সরি অড মাইনাস অড সবসময় কি, অড ইভেন মাইনাস হয়। অড সবসময় ইভেন হয়। ওয়েল, আর ইভেনের সাথে আমি যে কোনো সংখ্যা গুণ দিলে তো ইভেনই হবে। তার মানে স্টেটমেন্ট 1 থেকে আমি জেনে গেলাম যে আমাদের এই সংখ্যাটা কি ইভেন। আর স্টেটমেন্ট 2 তে কি বলছে, আমাদের ওয়াই হচ্ছে একটা ইভেন ইন্টিজার, আর ইভেন ইন্টিজারের সাথে আমি যাই গুণ দিই আমার তো এখন ওয়াই এর মান 2, 4, 6 এনিথিং। 4-এর সাথে আপনি x - 3 মানে এখানে অড আসুক আর ইভেন আসুক, আপনাদের সব সময় অ্যান্সারটা কিসে আসবে, ইভেনে ইভেন আসবে আসবে। না, কারণ এই যে একটা সংখ্যা গুণনের ক্ষেত্রে ইভেন আছে, x - 3 সব ভাই সময় এটা ইভেন আসবে। আনসার ডি হবে। অ্যান্সার হবে ডি, তার মানে বোথ সেপারেটলি আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। আর উই ক্লিয়ার? কারণ আপনি জি ভাই স্টেটমেন্ট ক্লিয়ার। 1 থেকেও জানতে পারছেন, স্টেটমেন্ট 2 থেকেও জানতে পারছেন। ভেরি গুড। তারপরে দেখেন যে এই প্রবলেমটা দেখেন, এই প্রবলেমটা আমরা একটু দেখার চেষ্টা করি। Each person in a club with 100 members voted for exactly one of 3 candidates for president, ABC. Did candidate A receive the most votes? এটা একটা ইয়েস নো কোশ্চেন, মানে আমাদের জাস্ট দেখতে হবে যে সে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কিনা। সে যদি পায় তাহলে হ্যাঁ ভালো কথা, তাহলেও সেটা অ্যান্সার। সে যদি না পায় তাহলে ওইটাই আমাদের অ্যান্সার। মানে আমাদের জাস্ট জানতে হবে যে সে পেয়েছে কিনা, সবচেয়ে বেশি ভোট পেয়েছে কিনা। তো আমাদের স্টেটমেন্ট 1-এ কি বলে দিছে দেখেন, স্টেটমেন্ট 1-এ বলে দিছে যে নো সিঙ্গেল ক্যান্ডিডেট রিসিভড মোর দ্যান 50% অফ দ্য ভোট, মানে কোনো ক্যান্ডিডেটই 50%-এর বেশি ভোট পায় নাই। ক্যান্ডিডেট মানে মেম্বার আছে মোট কত, 100। আর আমাদের হচ্ছে ক্যান্ডিডেট কতজন, 3 জন। 3 জন। 100 আচ্ছা 3 জন। তাহলে কোনো ব্যক্তি 50%-এর বেশি ভোট পায় নাই, তার মানে কি যে কোনো একজন 49% ভোট পেতেই পারে, তাই তো? আমরা জি ধরলাম যে হচ্ছে বি পেয়েছে 49% ভোট, অথবা সি পেয়েছে 49% ভোট, আবার তো নাও পেতে পারে। তাহলে এটা দিয়ে কি আমরা কোনো অ্যান্সার কনক্লুড করতে পারছি? না। পারছি না। তাহলে আমরা 2-এ চলে যাই। ক্যান্ডিডেট এ রিসিভড 32 ভোটস। এখন দেখি বলছে যে ক্যান্ডিডেট যে এ আছে, মানে একে একে নিয়েই তো আমাদের কাজ, জি এ নিয়েই তো আমাদের কাজ, এ রিসিভড মোস্ট ভোট অর নট। এখানে বলেই দিছে যে এ সমান সমান 32 ভোট। এ সমান সমান যদি 32 ভোট থাকে, বাদ বাকি থাকে ভোট কত, 100 মাইনাস 100 মাইনাস 32 দিলে 68। কত থাকে, 68। এখন 68 কে যদি আপনি 2 ভাগেও ভাগ করেন তাহলে কত হচ্ছে, 34। 34, 34। তাহলে দেখেন এ 32 ভোট পাইলে অন্য 2 জন সমান সমান করে ভোট পেলেও 34, মানে তার চাইতে বেশি ভোট পেয়ে যায়। জি ভাইয়া। এখন এখন যদি আপনি কমান বাড়ান, আপনি মনে করলেন যে হচ্ছে সি কে আপনি কম ভোট দিবেন, 30 ভোট দিবেন, তাহলে তো এর ভোট, সরি বি এর ভোট তো তাহলে আরো বেড়ে যাবে, বেড়ে যাবে না? হ্যাঁ মানে কোনোভাবেই এ হচ্ছে বেশি ভোট পাচ্ছে না। মানে কোনোভাবে এ বেশি ভোট পাচ্ছে না, দ্যাট মিনস আমরা অ্যান্সারটা জেনে গেলাম। তাহলে আমাদের হুইচ ওয়ান উইল বি দ্য অ্যান্সার? বি No. হবে। বি হবে আমাদের অ্যান্সার। দ্যাট মিনস স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। আর উই ক্লিয়ার? সাফিসিয়েন্ট। জি ভাই। ভেরি গুড। এখন দেখেন যে আমরা কাজ করি, যে একটু ডিফিকাল্ট প্রবলেমের দিকে যাই। এটা দেখেন, এটা মনে হচ্ছে ডিফিকাল্ট। এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এ রেক্ট্যাঙ্গুলার ব্লকস এত ইন্টু এত ইন্টু এত। রেক্ট্যাঙ্গুলার বক্স মানে তো বোঝেন,
আয়তাকার box। হ্যাঁ, যে হচ্ছে যে এরকম যে বক্স থাকে, রেক্ট্যাঙ্গুলার শেপ বলা হয়েছে, স্কোয়ার শেপ না। সেজন্য আমাদের হাইট, বেস বা সবকিছুই ভ্যালু দিয়ে দিছে। জাস্ট এ মোমেন্ট, আমার ডিভাইস একটু আমি চার্জারটা লাগে। ওকে, দেয়ার উই আর। তো এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলার বক্স, এত এত এত, দ্যাট উইল ফিট ইনসাইড এ রেক্ট্যাঙ্গুলার বক্স অফ এক্স। মানে এক্স একটা বক্স আছে, বড় বক্স আছে অবশ্যই, সেই বড় বক্সের ভিতরে এই সাইজের কতগুলো বক্স আমরা কি করতে পারবো, ফিট করতে পারবো। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলার বক্স, সবচেয়ে বেশি কত সংখ্যক বক্স আমরা ফিট করতে পারবো। এখন আপনাকে কি বলছে, when x is filled with the blocks and rest on a certain side, there are 25 blocks in the bottom layer. এটা কি বুঝতে পেরেছেন? এখানে কি বুঝতে পেরেছেন কি বলেছে? হুম? এখানে বলেছে যখন এক্স কে ফিল করা হয় যে কোনো এক পাশে বক্সটা তো, এক্স বক্সটা তো বড় হবে তাই না? এক্স বক্সটা তো এরকম বড় হবে, সেরকম এক পাশে যে ফিল করা হয় সেটা কি বলছে, এতে এক পাশে আপনি ফিল করলে দেয়ার আর 25 ব্লকস ইন দ্য বটম লেয়ার, মানে বটম লেয়ারে 25টা কি হয়, বক্স থাকতে পারে। তাহলে এটা থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি যে কতগুলো বক্স আমরা রাখতে পারবো? না ভাইয়া। হাইট জানি না, হাইট যদি জানতাম তাহলে আমরা বলতে পারতাম যে এরকম, জি ভাইয়া। যেহেতু এই 3 গুণ যদি হাইট হয় তাহলে 3 25 এবং 75টা থাকবে, এটা তো আমরা জানছি না। কিন্তু এইখানে দেখেন কি বলছে, দ্য ইনসাইড ডাইমেনশন অফ দ্য বক্স ইকুয়াল টু এত, 60 গুণন 30 গুণন 20। তাহলে এইটা দিয়ে আপনি ভলিউম বের করতে পারবেন, জি ভাইয়া। 60 গুণন 30 গুণন 20 দিয়ে। আর এই ভলিউম থেকে আপনি এটা ভাগ দিয়ে দিলে আপনি ম্যাক্সিমাম নাম্বারটা পেয়ে যাবেন না, মানে এই মাল্টিপ্লিকেশনটাকে ভাগ দিয়ে দিলে ম্যাক্সিমাম নাম্বারটা পেয়ে যাবেন, ম্যাক্সিমাম আমরা কতগুলো রাখতে পারি। সো হোয়াট জি উইল বি দ্য ভাইয়া। অ্যান্সার? আনসার অ্যান্সার উইল বি বি। বি। এটা যদি দেখতে মনে হচ্ছে অনেক কঠিন যে আমাদের ক্যালকুলেশন করতে হবে, কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশন কোনো প্রয়োজন নাই। আমরা যদি জাস্ট এতটুকু বুঝি যে আমাদের কাছে ভলিউম আছে, আমরা সেই ভলিউমকে আমরা কি দিয়ে ভাগ দিয়ে দেবো, বক্সের ভলিউম দিয়ে, মানে আমাদের রেক্ট্যাঙ্গুলার ব্লকস এর ভলিউম দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে আমরা ওই এক্স বক্সে কতগুলো আমাদের ব্লক আসবে সেটা আমরা পেয়ে যাবো। আর আমাদের মান বের করার তো কোনো প্রয়োজন নাই, আপনারা চাইলে এগুলো গুণ করে ভাগ করতে পারেন, কিন্তু আমাদের কি সেটা করার কোনো প্রয়োজন আছে? না ভাইয়া। প্রয়োজন নাই, বিকজ আমরা যেগুলো প্রবলেম সলভ করছি সেটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। আমাদের জাস্ট দেখতে হবে যে আমাদের কাছে যে ডেটা আছে, আর this data sufficient or not, is this data sufficient or not, এই ডেটাটা সাফিসিয়েন্ট কি না, that will be enough. তারপরে খেয়াল করেন এই প্রবলেমটা দেখেন, in a triangle PQR, if PQ equal to x, QR equal to x plus 2 and PR equal to y, which angle has the highest degree measured? ভালো কথা, যে আমাদের বলছে কি PQ সমান সমান x, এখানে y এর মান কত, x plus 3, তার মানে y টা হচ্ছে বড় আর x equal to 2, তাই না? তাহলে আমরা একটু চেষ্টা করি PQR কে আঁকানোর জন্য। আমরা 3টা বিন্দু নেই, পি কিউ আর এখানে হয়তো এরকম হবে, কিন্তু আমাদের PQ সমান সমান x আর PR সমান সমান y, তার মানে এই বাহুটা আমাদের সবচেয়ে বড় হবে। PQ সমান সমান x, PR সমান সমান y, সরি আমাদের এটা একটু বাঁকা হয়ে গেল। দেখেন আমাদের এখানে কি বলছে, PQ সমান সমান আমাদের x, QR সমান সমান x plus 2 আর PR সমান সমান y। তো এখন আমরা কি দিয়ে অ্যান্সার পেতে পারি?
এক নম্বরে আমাদের কি দেয়া আছে, y ইকুয়াল টু এক্স প্লাস থ্রি। y ইকুয়াল টু যদি এক্স প্লাস থ্রি হয়, y এর বদলে আমরা এক্স প্লাস থ্রি লিখি, মানে আমাদের এই বাহুটা সবচেয়ে বড়। আর আমাদের যে কোনো ত্রিভুজের যে বাহুটা সবচেয়ে বড় হয় সেটার বিপরীত কোণ সবচেয়ে কি হয়? ছোট হয়। বড় হয়। বড় হয়। যেমন দেখেন এই বাহুটা সবচেয়ে বড়, সেজন্য এই কোণটা সবচেয়ে বড়। ঠিক আছে, আবার এই বাহুটা সবচেয়ে ছোট, সেজন্য আপনি এই কোণটা সবচেয়ে ছোট পাবেন। তার মানে ভাইস ভার্সা। ওয়েল, তার মানে আপনি এইখান থেকেই জেনে যাচ্ছেন কিনা বলেন তো। y ইকুয়াল টু যেহেতু এক্স প্লাস থ্রি, তার মানে আমাদের এই বাহুটা সবচেয়ে বড়, দ্যাট মিনস আমাদের হুইচ অ্যাঙ্গেল হ্যাজ দ্য গ্রেটেস্ট ডিগ্রি, কিউ অ্যাঙ্গেল হ্যাজ দ্য গ্রেটেস্ট ডিগ্রি, আমরা এখান থেকে জেনে গেলাম অ্যান্সারটা। জি ভাইয়া। তাহলে আমরা তো ডাইরেক্ট প্রথমেই তো আর আমরা এতে কনক্লুড করবো না, মানে জাম্প করবো না, জাম্প টু কনক্লুড। আমরা দুই নাম্বারটা জাস্ট একটু দেখবো, দুই নাম্বার স্টেটমেন্ট দিয়েও প্রমাণ করা যায় কিনা। দুই নাম্বার স্টেটমেন্টে কি আছে, এক্স ইকুয়াল টু টু, ওয়াই ইকুয়াল টু কত, টু, দুই আর দুই চার। কিন্তু এখানে তো সরি, এক্স ইকুয়াল টু টু আর এখানে দুই যোগ দুই সমান সমান চার হচ্ছে। কিন্তু এখানে কি ওয়াই এর মান আপনি জানেন? ওয়াই এর মান তো ওয়াই। আপনি যদি 2 নাম্বার দ্বারা y এর ভ্যালু পাচ্ছি না ভাইয়া। তার মানে দুই নাম্বার দ্বারা আমরা কিন্তু বুঝতে পারছি না যে হুইচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট, তাই না? জি ভাইয়া। সো হোয়াট উইল বি দ্য অ্যান্সার? এ। এ হবে আমাদের অ্যান্সার, কেননা এ নাম্বার দিয়ে আমরা বুঝে যাচ্ছি যে কিউ ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ অ্যাঙ্গেল হিয়ার। তো আপনারা যদি নিজে নিজে এখন প্র্যাকটিস করেন, এগুলো আপনাদের জন্য মোটেও কঠিন হবে না। আমি পুরো স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। আর আমার মনে হয় ডেটা সাফিসিয়েন্সি নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না, আপনারা যদি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করে থাকেন। নাও ফিল ফ্রি টু আস্ক মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। আমি কঠিন কঠিন প্রবলেম গুলো সলভ করে দিয়েছি, এখন বাদ বাকি যে প্রবলেম গুলো আছে আপনারা নিজে নিজে সলভ করবেন। তারপরে যদি প্রবলেম হয় সেগুলো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করবো।